পুলিশের জেরার মুখে অবশেষে নিজের মুখেই সব সত্য স্বীকার করে নিলেন ফয়সাল করিম মাসুদ। হ্যাঁ দর্শক, কোনো গুঞ্জন বা জল্পনা কল্পনা নয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির সাথে যা ঘটে গেছে সেই মর্মান্তিক ঘটনার প্রধান হোতা প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তার অপরাধকে স্বীকার করে নিয়েছে। কিভাবে সে দেশ থেকে পালালো, কোন রুট সে ব্যবহার করেছিল, আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো সে নাকি গোপনে আবার বাংলাদেশে ঢোকার ছক কষছিল। আজ আমরা সরাসরি ভারতের স্পেশাল টাস্ক ফোর্স বা STF এর স্পেস রিলিজ এবং জেরার ভেতরের এক্সক্লুসিভ তথ্যগুলো নিয়ে একেবারে চুলচেলা বিশ্লেষণ করব, যেখানে হাদিকে শেষ করে দেওয়ার সেই মাস্টার মাইন্ড ফয়সাল করিম মাসুদ নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। চলুন তার মুখেই কথাগুলো শোনা যাক। রোববার ভারতীয় সংবাদ সংস্থা ANI তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে পুরো বিষয়টি একদম শতভাগ নিশ্চিত করেছেন। তারা মূলত পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ তুলে ধরেছে। ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞানে একটি কথা আছে, সেটির নাম হলো ইনিশিয়াল কনফেশন বা প্রাথমিক স্বীকারোক্তি। এটি হলো যে কোনো হাই প্রোফাইল মামলার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। আসামিকে যখন গ্রেপ্তার করার পরপরই জেরা করা হয় তখন সে মানসিকভাবে পর্যুদুস্ত থাকে এবং অনেক আসল সত্য সে বলে দেয়। STF ঠিক এই কাজটি করেছে। পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার করার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়। STF জানিয়েছে দুইজনের মধ্যে প্রথমজন হল পটুয়াখালী জেলার বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, যার বয়স 37 বছর, আর তার সহযোগী ছিলেন ঢাকার বাসিন্দা 34 বছর বয়সের আলমগীর হোসেন। অর্থাৎ ফয়সাল নিজের আসল পরিচয় লুকিয়ে রাহুল নাম ধারণ করে ভারতে লুকিয়েছিল। জিজ্ঞাসাবাদে ফয়সালের মুখ থেকে বেরিয়ে এসেছে তার পালায়নের সেই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বা নকশা। STF এর বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করেছে যে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদির সাথে ওই চূড়ান্ত মর্মান্তিক ঘটনার পর তারা এক মুহূর্ত দেশে থাকেননি। তারা দ্রুত দেশ ছেড়ে ভারতে চলে যায়। কিন্তু কিভাবে পালালো তারা বেছে নিয়েছিল অত্যন্ত দুর্গম এক পথ। জিজ্ঞাসাবাদে তারা বলেছে তারা মেঘালয় সীমান্ত দিয়ে পালিয়েছে। আপনারা যারা আন্তর্জাতিক সীমানা নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে বাংলাদেশ মেঘালয় সীমান্ত ভৌগোলিকভাবে অত্যন্ত পাহাড়ি এবং জটিল। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এসব সীমানাকে বলা হয় ক্লোজ বর্ডার বা ছিদ্রযুক্ত সীমান্ত। এই ধরনের দুর্গম রুট সাধারণত চোরাকারবারি বা অত্যন্ত দাগী আসামিরা ব্যবহার করে থাকে, কারণ এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ খুব সহজেই ফাঁকি দেওয়া যায়। ফয়সাল এবং আলমগীর ঠিক এই ভূরাজনৈতিক দুর্বলতাটাই ব্যবহার করেছেন এবং অবৈধভাবে ভারতের মাটিতে পা দিয়েছেন। মেঘালয় দিয়ে ভারতে ঢোকার পর তারা কি শান্তিতে ছিল? একেবারেই না। অপরাধীদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করলে দেখা যায় তারা এক জায়গায় বেশি দিন নিরাপদ বোধ করতেন না। STF এর জেরায় তারা জানিয়েছে ভারতে প্রবেশের পর তারা কোনো এক জায়গায় স্থির থাকেননি। পুলিশের রাডার থেকে বাঁচার জন্য তারা ভারতের বিভিন্ন এলাকা বিভিন্ন রাজ্যে ঘুরে বেরিয়েছেন, অনেকটা যাযাবরের মতোই। কিন্তু শেষ পর্যন্ত তারা আস্তানা করে বসেছেন পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায়। কিন্তু কেন তারা বনগাঁকেই বেছে নিল? কারণ বনগাঁ হলো বাংলাদেশ ভারত সীমান্তের অন্যতম বড় একটি ট্রানজিট পয়েন্ট। এখানকার ভাষা, সংস্কৃতি, মানুষের চেহারা সবকিছুই বাংলাদেশের মানুষের সাথে মিলে যায়। এখানে যে কোনো বাংলাদেশির পক্ষে সাধারণ মানুষদের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ফয়সাল হয়তো ভেবেছিল রাহুল নামে তিনি বনগাঁর কোনো এক গলিতে চিরকালের জন্য গা ঢাকা দিয়ে থাকতে পারবেন, কিন্তু STF এর ইন্টেলিজেন্স বা গোয়েন্দা জালের কাছে তার এই জাল শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এবার আসুন জেরার সবচেয়ে চাঞ্চল্যকর এবং অবাক করা তথ্যের দিকে। পুলিশ জানিয়েছে ফয়সাল এবং আলমগীর ভারতে চিরকাল থাকার পরিকল্পনা করেননি। সুযোগ পেলেই তারা আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ছক কষছিল। শুনতে অনেকটা অবাক লাগছে, তাই না? দেশের ভেতরে তাদের মাথার উপরে 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। চারদিকে ছিল তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট। তারপরেও কেন তারা দেশেই ফিরতে চাইছিল? অপরাধ বিজ্ঞানে এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক রিলোকেশন বা কৌশলগত স্থানান্তর। এর পেছনে দুটি লজিক থাকতে পারে। প্রথমত, হয়তো ভারতে তাদের ফিনান্সিয়াল সাপ্লাই বা টাকার যোগান বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু CID ইতিমধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রেখেছে, ফলে বাধ্য হয়ে তাদের দেশে ফেরার দরকার ছিল। অথবা দ্বিতীয়ত, তারা হয়তো ভেবেছিল দেশের পরিস্থিতি এখন কিছুটা শান্ত হয়ে এসেছে, তাই বর্ডার ক্রস করে নিজেদের গডফাদারদের
ছত্রছায়ায় ফিরে যাওয়াটাই এখন সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু তারা দেশে ফেরার সেই সুযোগ আর সেই অপেক্ষা করতে করতেই এসটিএফ এর হাতে ধরা পড়ে গেছে। এসটিএফ তাদের শুধু গ্রেপ্তার করে থেমে থাকেননি। এই অনুপ্রবেশ এবং অপরাধের ঘটনায় ভারতের একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। রোববারেই অত্যন্ত গোপনীয়তার সাথে তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয় তাকে। আদালত পুরো বিষয়টি এবং আসামির প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে তাদের পুলিশি হেফাজতে বা রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে। আইনের ভাষায় এই পুলিশ হেফাজত হল ইন্টারোগেশন প্রোটোকলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তো তারা শুধু পালানোর রুট এবং পরিকল্পনার কথা বলেছে। এখন যখন তাদের টানা কয়েকদিন এসটিএফ এর রিমান্ড সেলে জেরা করা হবে, তখন বেরিয়ে আসবে আসল থ্রিলার। কে তাদের টাকা দিচ্ছিল, ভারতে তাদের শেল্টার বা আশ্রয় বা কে দিয়েছে, আর এই পুরো মিশনের পেছনের আসল রাজনৈতিক মাস্টার মাইন্ড বা মাস্টার পাপেটিয়ার কে? এই সব প্রশ্নের উত্তর এখন শুধু সময়ের অপেক্ষা। তাহলে দর্শক, ফয়সালের এই স্বীকারোক্তি থেকে একটা বিষয় পরিষ্কার: অপরাধ করে পার পাওয়ার দিন শেষ। মেঘালয়ের পাহাড় থেকে বনগা অলিগলি, কোথাও তাদের শেষ রক্ষা হলো না। এখন আমাদের অপেক্ষা ভারতের পুলিশ রিমান্ড শেষে আরও কী চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসে এবং কবে তাদের বাংলাদেশের মাটিতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। অফিসিয়াল প্রেস রিলিজের বাইরেও এসটিএফ এবং ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে ফয়সালের নিজ মুখের কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি ইতিমধ্যেই গণমাধ্যমে লিক হতে শুরু করেছে। জেরার চরম পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়ে ফয়সাল তদন্তকারী কর্মকর্তাদের সরাসরি জানিয়ে দিয়েছেন, হ্যাঁ, তিনি সেদিন বিজয়নগরে মিশন শেষ করেছিলেন। তাদের মূল প্ল্যানে কোনো ভুল ছিল না। সে অকপটে আরও বলে, ঘটনার পর তাদের প্রধান টার্গেট ছিল দ্রুত ঢাকার বাইরে চলে যাওয়া। মেঘালয়ের ওই দুর্গম পাহাড়ি রুট তারা আগে থেকেই রেখি করে রেখেছিল, যাতে বর্ডারে কারোর সন্দেহ না থাকে। কিন্তু মাথার উপর রেড অ্যালার্ট থাকার পরেও তারা কেন আবার বাংলাদেশেই ফেরার মতো এত বড় আত্মঘাতী ঝুঁকি নিল? এই প্রশ্নের জবাবে ফয়সালরা সরাসরি উত্তর দিয়ে বলেছেন, মূল কারণ ছিল ফিনান্সিয়াল বা অর্থনৈতিক। সে বলেছে, আমাদের পেছনে টাকার সব পাইপলাইন পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিল। দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কারণে ইন্ডিয়াতে আমাদের লোকাল সোর্সরা আর কোনো শেল্টার বা লজিস্টিক সাপোর্ট দিচ্ছিল না। টাকার অভাবে বনগাঁতে আমরা টিকে থাকতে পারছিলাম না। তাই আমরা ভেবেছিলাম, দেশ যেহেতু একটু পরিস্থিতি ঠান্ডা হয়েছে, তাই ছদ্মবেশে আবার বর্ডার পার হয়ে নিজেদের পুরনো ডেরায় ফিরে যাব। দর্শক, এখন আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন: ফয়সাল যে সুযোগ পেলে আবারও বাংলাদেশে ঢোকার পরিকল্পনা করছিল, এর পেছনে আসলে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? সে কি টাকার অভাবে ফেরত আসতে চাইছিল, নাকি দেশের ভেতরে থাকা কোনো বড় রাজনৈতিক গডফাদার তাকে ফেরানোর সিগন্যাল দিয়েছিল? আপনার সুচিন্তিত এবং যুক্তিনির্ভর মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। দেশের এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব চাঞ্চল্যকর ঘটনার ভেতরের খবর, নিখুঁত রাজনৈতিক হিসেব নিকেশ এবং পারফেক্ট বিশ্লেষণ সবার আগে পেতে আপনার রাজনীতি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ফয়সালের এই স্বীকারোক্তির খবর সবাইকে জানিয়ে দিন। দেখা হবে আগামী পর্বে এই হাই প্রোফাইল মামলার নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে। সে পর্যন্ত চোখ কান খোলা রাখুন আর অবশ্যই সচেতন থাকুন।